আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুম এবং আমি দোলা ডলরেজ। শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলি। দায়িত্ব নিল ডাকসুর নতুন কমিটি, শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব পাস। তৃতীয় ধাপে ১১৭ উপজেলা নির্বাচন কাল, সহিংসতার শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। রাঙ্গামাটিতে সুরেশ কান্তি হত্যার ৪ দিন পর মামলা, শুভমঙ্গল চাকমা সহ ২০ জন আসামি। শুনছিলেন সংবাদ দুপুরের শিরোনামগুলি। এবার জানিয়ে দিব পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। দুপুরে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই প্রস্তাব পাশ করা হয়। তবে সভায় এই প্রস্তাব তোলা হলে এর বিপক্ষে মত দেন ভিপি নুরুল হক নূর। সভা শেষে তিনি বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেয়া হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে। এদিকে সভায় ক্যাম্পাসে রিকশার জন্য আলাদা লেন ও ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জিএস গোলাম রাব্বানী। বেলা সোয়া ১১টার দিকে ডাকসু ভবনের অডিটোরিয়ামে দীর্ঘ ২৮ বছর পর শুরু হয় কার্যকরী পরিষদের প্রথম সভা। এতে অংশ নেন ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী সহ নবনির্বাচিত প্রতিনিধিরা। ১৮টি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন প্রাধ্যক্ষরা। আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান, সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। তাকে ডাকসুর আজীবন সম্মানিত সদস্য করার ব্যাপারে যে প্রস্তাবনা, ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। বিতর্কিত অবস্থান রয়েছে বর্তমানে। শিক্ষার্থীরা আমরা যখনই দায়িত্ব নিচ্ছি, অন্যদিকে আমার ভাইরা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিছিল করতেছে বা তারা পুনর্নির্বাচনের দাবি পোষণ করতেছে, এবং আমি ভিপি হিসেবে তাদের সেই দাবিকে সমর্থন জানিয়েছি। আজকের এই জায়গাতে এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ও সমর্থন করেন কে? শেখ হাসিনাকে আজীবন ডাকসুর সদস্য করার প্রস্তাবটি ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছিল। এর বেশ কয়েকদিন আগেই ছাত্রলীগের জিএস গোলাম রাব্বানী আমাদেরকে জানিয়েছিলেন যে প্রথম কার্যকরী বৈঠকে তারা এই বিষয়টি তুলবেন, এবং আজকে তারই ধারাবাহিকতায় প্রথমে এই বিষয়টি তোলা হয়। তার পেছনে যুক্তি ছিল যে দীর্ঘ ২৮ বছর ৯ মাস পরে এই ডাকসু নির্বাচন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তার একান্ত প্রয়াসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এবং তিনি এই নির্বাচনটি করার বিষয়ে খুবই পজিটিভ ছিলেন বলেই এই নির্বাচনটি হয়েছে। তাই তারই সম্মানার্থে এই ডাকসুর আজীবন সদস্য পদটি দেওয়ার বিষয়ে তারা আজকের প্রস্তাব করে, এবং সেই প্রস্তাব ডাকসুর নির্বাচনের ডাকসুর যে ২৫ জনের কমিটি রয়েছে সেখানে ২৪ জন এটিকে সমর্থন করে। ডাকসুর ভিপি শুধুমাত্র এটিকে সমর্থন করেনি বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে সর্বসম্মতিক্রমে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এবং ২৪ জন এটিকে সমর্থন করেছেন, তাই এটি পাশ করা হয়েছে। ডাকসুর ভিপি অবশ্য আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে এই নির্বাচন বাতিল করার জন্য এবং পুনর্নির্বাচনের জন্য। তাই এই বিতর্কিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সদস্যপদ দেওয়া হলে তিনিও বিতর্কের ভাগিদার হবেন, এই যুক্তিতে তিনি তার বিরোধিতা করেন। তবে নূরে আলম, আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইবো যে বৈঠক তো শেষ হয়েছে, তো ডাকসুর নির্বাচিত নেতাদের মধ্যে সমন্বয় কেমন মনে হচ্ছে আপনার কাছে, বিশেষ করে ভিপির সাথে অন্যান্য নেতা কর্মী যারা আছে বা যারা সদস্যপদ লাভ করেছে তারা? আমরা যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সমন্বয় রয়েছে, যদিও বা এর আগে বেশ কয়েকদিন ধরে ডাকসুর ভিপি বলছিল তিনি দায়িত্ব নেবেন না, এবং এই দায়িত্ব না নেওয়ার বিষয়টি নিয়ে তিনি সবাইকে ধোঁয়াশার ভেতরে রেখেছিলেন। গতকাল বিকেলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে দায়িত্ব নেবেন। আমরা পরবর্তীতে আজকে তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যেহেতু নির্বাচনকে বিতর্কিত বলছেন, তাহলে আপনি কেন দায়িত্ব নিলেন? তিনি বলেছেন যে আন্দোলনের অংশ হিসেবে তিনি এই নির্বাচনের দায়িত্ব নিয়েছেন এবং পুনর্নির্বাচনের জন্য অন্যান্য ছাত্র সংগঠনের যে আন্দোলন রয়েছে সেখানে তার পূর্ণ সমর্থন থাকবে এবং তাদের সাথে একযোগে
একযোগে আন্দোলন চালিয়ে যাবেন। তবে আমরা এই আজকের যে বৈঠকটি হয়েছে সেখানে খুব বেশি একটি মত পার্থক্যের বিষয় আমরা দেখিনি। যখন বৈঠকের ভেতরে এই বিষয়গুলো নিয়ে প্রস্তাব তোলা হয় সেখানে খুব বেশি বাদ অনুবাদ হয়নি। আমরা দেখেছি যে খুব অনায়াসী সবগুলো প্রস্তাব পাশ হয়ে গেছে। আমরা সেই সাথে প্রথম বৈঠকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারণ করার একটি বিষয় পাশ হয়েছে এবং রিক্সা এবং সাইকেল চলার জন্য আলাদা লেন তৈরির একটি প্রস্তাবও পাশ হয়েছে। ডাকসুর জিএস গোলাম রাব্বানী আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনে কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে তারা সকলে মিলে এই কাজগুলো করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে এই ডাকসুর নেতারা যাতে ভূমিকা রাখে সেটি তাদের প্রতি আহ্বান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে সকল ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছে সেই অভিযোগ তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন দিবে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। তৃতীয় ধাপে 117 উপজেলায় ভোট রোববার। দ্বিতীয় ধাপের মতো এবার সহিংসতার সংখ্যা দেখছে না নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ 15 উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি। নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর 1.5 লাখেরও বেশি সদস্য। এদিকে এই ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন 32 প্রার্থী। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে 129 উপজেলায় নির্বাচনের কথা থাকলেও আদালতের নির্দেশে স্থগিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়ার ভোট। দিনাজপুর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে। পলাশ, গৌরনদী, আগৈলঝাড়া, শিবচর, ভেদরগঞ্জ, আনোয়ারা উপজেলার সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এতে রোববার ভোট হচ্ছে 117 উপজেলায়। এর 4টিতে ব্যবহার হবে ইভিএম। 117 উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না 26টিতে, ভাইস চেয়ারম্যান পদে 3 ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না 8 উপজেলায়। বাঘাইছড়ির হামলার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা নিচ্ছে কমিশন। ঝুঁকিপূর্ণ কমপক্ষে 15 উপজেলায় থাকছে বিশেষ ব্যবস্থা। মাঠে থাকছে 1.5 লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব, বিজিবি, কোস্টগার্ড। থাকছেন 300 ম্যাজিস্ট্রেট। নির্বাচনকালীন সময়ে বা ভোট কেন্দ্র বা ভোট গ্রহণ নিয়ে তারা হয়তো কোনো সংঘর্ষে লিপ্ত হতে পারে, কিন্তু সেভাবে আমরা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু ওই যে রাতের অন্ধকারে অ্যাটাক করবে এই ধরনের ঘটনা কিন্তু সমতলে হবে না আশা করি। এ ধাপে ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 2 সংসদ সদস্যকে দেয়া হয়েছে এলাকা ছাড়ার নির্দেশ। না মানলে ভোট স্থগিতের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অনিয়মের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে, এটা প্রমাণিত হয় এবং করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তৃতীয় ধাপে চেয়ারম্যান 323, ভাইস চেয়ারম্যান 589 এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 385 জন। ভোটার 1,23,54,000-এর বেশি। কেন্দ্র 9,338টি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের প্রচার। সকাল থেকে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব সামগ্রী নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশ। নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক দুপুরের মধ্যে এলাকা না ছাড়লে উপজেলায় নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো। আমরা আশা করি ইলেকশন কমিশনের যে নির্দেশনা রয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি 24 তারিখে আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি ইলেকশন আমরা নগরবাসীকে উপহার দিতে পারব। গণতন্ত্রের ছদ্মবেশ ধারণ করে সরকার দেশে একদলীয় শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কঠিন সময়ে নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় মির্জা ফখরুল মন্তব্য করেন, আওয়ামী লীগ ভিন্ন মতকে সহ্য করতে পারে না বলে মৃত্যুর পরও আল মাহমুদকে প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র এবং মানুষের অধিকার আন্দোলন সফল হবে বলেও জানান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন? তাদের সরাসরি আপনার ওই নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত
যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলবো সেটাই আইন, এটা বললেই তো হয়ে যায়। পরিবহন শ্রমিক নেতা ও প্রশাসনের গাফিলতির কারণেই সড়কে নৈরাজ্য থামছে না বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, শৃঙ্খলা ফেরাতে পুলিশকে আরও তৎপর হতে হবে। এ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। অতি উৎসাহী কয়েকজন কর্মকর্তার কারণে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে সামাজিক আন্দোলনে গড়ে তোলা হবে। পরে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বাইপাস সার্জারির পর ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। শরীর থেকে এরই মধ্যে টিউব খুলে নেওয়া হয়েছে বলে জানান সিঙ্গাপুরে তার চিকিৎসা সমন্বয়কারী ডাক্তার আবু নাসার রিজভী। তিনি জানিয়েছেন, টিউব খোলার পর তিনি কথা বলেছেন। চিকিৎসকরা ধীরে ধীরে ওবায়দুল কাদেরের ঘুমের ওষুধ কমিয়ে আনছেন বলেও জানান ডাক্তার আবু নাসার রিজভী। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সেবাস্টিয়ান কুমার স্বামী এই বাইপাস সার্জারি করেন। এর আগে গত 3 মার্চ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হার্টে ধরা পড়ে 3টি ব্লক। পরে এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে নেওয়া হয় সিঙ্গাপুরে। এমপিও ভুক্তি দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের একাংশ বন্ধ করে কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আন্দোলনরত শিক্ষকরা জানান, 2018 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এবার আশ্বাস নয়, দাবি পূরণে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চান তারা। দীর্ঘদিন বেতন ভাতা না পাওয়ায় কষ্টের দিন কাটাতে হচ্ছে বলেও জানান আন্দোলনকারীরা। বুধবার থেকে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন সারা দেশের নন এমপিও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে কদম ফোয়ারা এলাকায় তাদের বাধা দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান নেন তারা। এরই মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। উনি কথা দিয়েছেন, উনি কথা রাখবেন, কাজে ওনার সাথে আমাদের দেখা করে আমাদের মনের কথা, প্রাণের কথা, আমাদের দুঃখের কথা, জ্বালা যন্ত্রণার কথা, বঞ্চনার কথা আমরা বলতে পারি, তবে আমাদের এই দাবি পূরণ হবে। সকল শিক্ষক যেগুলি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলি সবটি এমপিভুক্ত চাচ্ছি। 5 জানুয়ারির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী, এটা আমরা বাস্তবায়ন করতে চাই। অনেক কষ্টে এখানে বসে আছি, এর আগে কতবার আসছি, আর কতবার এভাবে আসবো। অস্তিত্বের দাবি, পানির দাবি, এই দাবির প্রতি সবাই সহানুভূতি অতি সত্বর দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হোক। রাঙ্গামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যার 4 দিন পর বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা সহ 20 জনকে আসামি করে মামলা হয়েছে। সকালে বিলাইছড়ি থানায় এই মামলা করেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন। এদিকে মামলার অন্যতম আসামি বনরূপার ত্রিদীপ নগর ব্যবসায়ী সমিতির সভাপতি স্নেহাশিস চাকমাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সকালে রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল 9:30টার দিকে ফারওয়া ইউনিয়ন থেকে পরিবার নিয়ে নৌকায় করে বিলাইছড়িতে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুরেশ কান্তি তঞ্চঙ্গা। এই হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জিএসএসকে দায়ী করেছে জেলা আওয়ামী লীগ। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মাহমুনুর রহমান ও বিচারপতি SM কুদ্দুস জামানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। 18 মার্চ মামলার আসামি রুহুল আমিনকে 1 বছরের অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে আসামি রুহুল আমিনের জামিন বাতিল চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সকালে ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হলে তার জামিন আদেশ প্রত্যাহার করে আদালত। জাতীয় সংসদ নির্বাচনের রাতে সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গত 4 জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ করছে সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দায়িত্ব নিল ডাকসুর নতুন কমিটি, শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব পাস। তৃতীয় ধাপে 117 উপজেলায় নির্বাচন কাল, সহিংসতার শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। রাঙ্গামাটিতে সুরেশ কান্তি হত্যার 4 দিন পর মামলা, শুভমঙ্গল চাকমা সহ 20 জন আসামি। এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এরপরই আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিমে।